This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি নিউজ টপ 9। আর নিউজ টপ 9 মানেই সারাদিন ধরে যে খবরগুলো মিস করে গেছেন তার মধ্যে থেকে বাছাই করা কয়েকটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য। ডিটেল খবরে যাব, তবে তার আগে আপনাদেরকে কয়েকটা ছবি দেখাই পরপর। ছবিগুলো দেখুন। প্রথমে জম্মুর ছবি আপনাদেরকে পিসিআর দেখাচ্ছে। জম্মুর প্লাবিত এলাকায় উদ্ধার কাজে সেনার হোয়াইট নাইট কোর হেলিকপ্টার। আখনুর থেকে জরিয়ান পর্যন্ত প্লাবিত গোটা এলাকা। 17টি শাটলের মাধ্যমে উদ্ধার কাজ। টানা 10 ঘন্টার চেষ্টায় 27 জন আটকে পড়া সিকিউরিটি পার্সোনেলকে উদ্ধার করল ভারতীয় সেনা। ছবিটা দেখুন। পরের ছবি পিসিআর। এই ছবি পাঞ্জাবের ছবি। পাঞ্জাবে ভয়াবহ বন্যা পরিস্থিতি। সেনা বিমান বাহিনীর হেলিকপ্টারের সাহায্যে ত্রাণ এবং উদ্ধার কাজে ভারতীয় সেনা। 3টি চিতা হেলিকপ্টার একাধিক শাটল নিয়ে উদ্ধার কাজ চালায়। 27 জনকে উদ্ধার করেছে সেনা। ছবিটা একবার দেখুন। এই ছবি পাঞ্জাবের ছবি। পরের ছবি পিসিআর। জল স্থল দু জায়গাতেই চলতে পারে এমন বিশেষ গাড়ি নিয়ে উদ্ধার কাজে সেনাবাহিনী। এই ছবি পাঞ্জাবের। এই গাড়ির পোশাকির নাম অ্যাটর N1200। ঘন জঙ্গল, জলাভূমি, তুষারক্ষেত্র, মরুভূমি এবং নদীর মতন চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করার ক্ষমতা রাখে সেনার এই নতুন যানটি। পরের ছবি। বিপর্যয় শেষ নেই বারাণসীতে। ভয়াবহ অবস্থা সেখানে। একটানা বৃষ্টিতে বেড়েছে গঙ্গার জলস্তর। জলের তলায় চলে গেছে বিস্তীর্ণ এলাকা। ডুবেছে প্রয়াগরাজের রামঘাট। জল ঢুকেছে সেখানকার হনুমান মন্দিরেও। এদিকে সীমান্তে ফের জঙ্গি অনুপ্রবেশের ছক বানচাল করেছে সেনা। কাশ্মীরের বন্দিপোরায় গুরেজ সেক্টরের কাছে 2 জঙ্গিকে গুলি করে মারল বাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ। গতকাল স্লোগান উঠেছিল টিএমসিপি মারতে জানে। সমাবেশের আগের রাতে নিজেদের মধ্যে মারপিট করে সেই স্লোগানকে সার্থক করে তুলল শাসক দলের ছাত্র সংগঠন। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে 2 গোষ্ঠীর সংঘর্ষে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রক্তারক্তি কাণ্ড। সূত্র বলছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সামনেই মারপিট। এসএস কেমে ভর্তি এক আহত রয়েছেন আরো 17 জন। আর শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো। 3 সন্তান নীতির পক্ষে ফের সওয়াল করলেন মোহন ভাগবত। জনবিন্যাসের পরিবর্তন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্নের জবাবে বললেন সংঘচালক, সব ভারতীয় দম্পতির উচিত 3 সন্তানের জন্ম দেওয়ার চেষ্টা করা। দেশে জন্মহার 2.1 রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে, মন্তব্য আরএসএস প্রধানের। प्रत्येक नागरिक ने यह देखना चाहिए कि अपने घर में 3 होने चाहिए। ये देश की दृष्टि से कह रहा हूं। जनसंख्या नियंत्रित रहे और जनसंख्या पर्याप्त रहे। 3 होने चाहिए। 3 से बहुत ज्यादा आगे बढ़ना नहीं चाहिए उनकी परवरिश वगैरह ठीक होने की दृष्टि से। ये सब लोगों ने स्वीकार करने वाली बात है। इसके लिए नई पीढ़ी को तैयार करना चाहिए। দেখুন, মোটামুটি এটা অনুমান করা যেতে পারে সকাল হবে আর মোহন ভাগবতের এই মন্তব্য নিয়ে রাজনীতির মোটামুটি কাটাছেড়া শুরু হয়ে যাবে। তবে মোহন ভাগবত এখানেই থামেননি। আরো একটা কথা বলেছেন, যেটাও বোধহয় আগামী দিনে রাজনীতির চর্চায় আসতে চলেছে। বিজেপি এবং আরএসএস এর মতভেদ থাকতে পারে, তবে কোথাও কোনো ঝগড়া নেই। দুপক্ষের মতভেদের লড়াই থাকতে পারে, তবে আমরা সবসময় একে অপরের উপর বিশ্বাস করি। বিজেপির সঙ্গে আরএসএস এর সমন্বয়ের বার্তা সংঘ প্রধানের। तो मतभेद के मुद्दे क्या है? मतभेद के कोई मुद्दे नहीं होते। इश्यूज में मतभेद होता है, सबका होता है। हमारे यहाँ मतभेद के विचार कुछ हो सकते हैं, मनभेद बिल्कुल नहीं है। और एक दूसरे पर विश्वास है कि जो प्रयत्न कर रहे हैं वो प्रामाणिकता से कर रहे हैं, निस्वार्थ बुद्धि से कर रहे हैं। क्षमता अपनी अपनी है, परिस्थिति अपनी अपनी है। अलग अलग चलेंगे तो भी अलग अलग जाना नहीं है, सबको एक जगह जाना है। सब कुछ संग तय करता है, ये पूर्णतः गलत बात है। तो कोई शाखा के बारे में मुझे सलाह दे तो मैं एक्सपर्ट हूं, लेकिन वो राज्य चला रहे अनेक वर्षों से, तो राज्य के बारे में एक्सपर्ट वो है। सलाह तो दे सकते हैं, क्योंकि देखने से भी सीखते हैं लोग, परंतु डिसीजन तो उस फील्ड में उनका है, इस फील्ड में हमारा है। দেখুন, আজকে রাত 10:30টার সময় এই দুটো খবর এই কারণেই আপনাদেরকে দেখা। মোটামুটিভাবে অনুমান করা যেতে পারে বা প্রায় এক প্রকার নিশ্চিত কালকে সকালটা হবে আর মোহন ভাগবতের এই দুটো মন্তব্য নিয়ে রাজনীতি চর্চা শুরু হয়ে যাবে।
আর এবার সেই খবরের দিকে নজর রাখবো যে খবর নিয়ে আজকে দিনভর বাংলার রাজনীতির চর্চা হয়েছে। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করুন, তারা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে। রাজ্য এবং কমিশনকে এই ভাষাতেই সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। আর বিষয়টাকে কেন্দ্র করে সরগরম বাংলার রাজনীতি। যারা মামলা করে নিয়োগ আটকেছে তারা 2 নম্বরই কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আক্রমণ করেছেন বিরোধীরাও। বিধানসভার সর্বদল বৈঠকে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। অযোগ্যদের জন্য কেন গিয়েছিলেন হাইকোর্টে? কেন প্রকাশ করেননি অযোগ্যদের তালিকা? কোনো বিরোধী দল নয়, রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে এই প্রশ্নের মুখেই দাঁড় করালো সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্রের বেঞ্চের নির্দেশ, অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে। 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করুন। একটা কনফিউশন হচ্ছে কে টেন্টেড, কে আনটেন্টেড, কে কনটেন্টেড, আনটেন্টেড, কেরা আমাদের মতো টেন্টেড, সিবিআর মতো টেন্টেড, সেই নামগুলোকে পাবলিশ করে দিতে হবে 7 দিনের মধ্যে এসএসসির ওয়েবসাইট, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। কারণ টেন্টেড টিচাররা কেউ পরীক্ষায় বসতে পারবে না। রাজ্য সরকার ও কমিশন কি অযোগ্যদের রক্ষাকর্তা? কার্যত এই প্রশ্নেই মান্যতা দিয়ে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, অযোগ্যদের নিয়োগের নেপথ্যে ছিল কমিশন ও রাজ্য সরকার, যারা বহু মানুষের জীবন নষ্ট করেছে। এই মর্মেই সুপ্রিম কোর্টের কড়া বার্তা, নতুন নিয়োগ প্রক্রিয়ার উপরে প্রতি মুহূর্তে সতর্ক নজর রেখেছে আদালত। কোনো গলদ হলে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করা হবে। কিসের ইন্টারেস্ট রয়েছে? এই টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসানোর চেষ্টা করা হচ্ছে। আসলে এদের কাছ থেকে ঘুর পথে তো টাকা নিয়েছেন শাসক দলের নেতা নেত্রীরা, সেই জন্য এদের লিস্টও প্রকাশ করব না এবং এদের কাছ থেকে টাকা ফেরতও নেব না। আদালতের নির্দেশ রয়েছে, লিস্টও প্রকাশ করতে হবে এবং এই টাকা ফেরতও নিতে হবে। প্রায় 26,000 চাকরি বাতিলের পরে আদালতের নির্দেশেই নতুন করে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। কিন্তু যোগ্য অযোগ্যদের টানাপোড়েনের জেরে আগামী 7ই সেপ্টেম্বর পরীক্ষা স্থগিতের আর্জি জানিয়ে মামলা করেন কয়েকজন। সুপ্রিম কোর্ট এদিন স্পষ্ট করে দিয়েছে, সূচি মেনে আগামী 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর পরীক্ষা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া, আপনি কেন জেদাজেদি করছেন? আমাদের সাথে স্বাস্থ্যকর আলোচনায় বসুন। এই পরীক্ষা 3 মাস পেছন, আগামী 2রা নভেম্বর এবং 9ই নভেম্বর নিন, তাতে রাজ্য সরকারের মুখ উজ্জ্বল হবে। অন্যথায় আমরা আন্দোলনের জন্য প্রস্তুত। সুপ্রিম শুনানির ঘণ্টাখানেকের মধ্যেই কলকাতায় দলীয় ছাত্র সংগঠনের মঞ্চ থেকে নিয়োগ ইস্যুতে মামলাকারীদের 2 নম্বরে বলে চড়া সুরে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে, আবার এসে আমাদের নামে নিন্দা করে। এরা 2 নম্বরই। তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না, আর ব্যাকডোরে লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো, তোমরা ভর্তি আটকে রাখো, তোমরা উন্নয়ন আটকে রাখো। যদি অযোগ্য তালিকা প্রকাশিত হয়, বাকি যে যোগ্য আছে তারা কেন 10 বছর পরে আবার নতুন করে কম্পিটিশনে পরীক্ষাতে বসবে? প্রয়োজনে বিধানসভায় যোগ্য তালিকা রেখে সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পুনরায় যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্ট বা অন্য সাংবিধানিক বডির কাছে তারা যেতেই পারেন। এই ইস্যুতে চড়া সুরে তৃণমূলকে নিশানা করেছে বাম কংগ্রেসও। ওরা এখনো সততার সঙ্গে সেই লিস্টটা পাবলিশ করবে না। ওরা জানেন এই যাদের থেকে টাকা নিয়েছেন তাদের নাম যদি বেরিয়ে যায় তখন তো ওদের পক্ষে আরো বিপদ। সবকটাকে জেলে ভরো, এসএসসি কে জেলে ভরো। বাংলার মুখ্যমন্ত্রী চোরদেরকে বাঁচানোর জন্য তথ্য প্রকাশ করছে না। বাংলার মুখ্যমন্ত্রী আপনি চোরের সাকরেদ হয়েছেন। 7 দিন সময়, তার মধ্যে কি অযোগ্যদের তালিকা প্রকাশ করবে কমিশন? আর যদি করে তাহলে তারা এতদিন কেন তা করেনি? এই প্রশ্নের মুখে পড়তে হবে তাদের। উভয় সংকট রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, যে প্রতিবেদন আপনাদেরকে দেখালাম সেটা যেমন দিনভর চর্চায় ছিল, পাশাপাশি আজকে গোটা বাংলার নজর ছিল তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে, মঞ্চে দাঁড়িয়ে বিজেপির দিকে একাধিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। মাস কয়েক আগে বলেছিলেন 2/3 গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবেন, আর এবার দিলেন নিজেদের ছাপিয়ে যাওয়ার টার্গেট। টিএমসিবির সভা থেকে 26-এর মহারণের তৃণমূলের লক্ষ্য বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে তিনি সংখ্যাটা স্পষ্ট করেননি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার রীতিমতন হুঁশিয়ারি, বিজেপি 50-এ পৌঁছবেন না। যা শুনে বিজেপির জবাব, আগে ডায়মন্ড হারবার সামনে দেখাক। মনে রাখবেন, আগামী নির্বাচনে আরো সিট আপনাদের বাড়বে।
2011-তে কংগ্রেসের সঙ্গে জোট করে 184, 2016-তে একালোরে 211, 2021-এ একক ক্ষমতায় 213, আর 26-এর মহাযুদ্ধে টার্গেট আরও বাড়ালো তৃণমূল কংগ্রেস। আগের বার যা আসন পেয়েছিল তৃণমূল, আগের বার যা আসন পেয়েছিল, আমি বুক ঠুকে এখানে কথা দিয়ে যাচ্ছি, তার থেকে আসন বাড়বে, কমবে না। 3 দশকে বাম শাসনের বিদায় ঘটনার পর থেকে প্রতিটি ভোটে তৃণমূলের আসন এবং ভোট শতাংশ বেড়েছে। এই প্রেক্ষাপটে দলের ছাত্র সংগঠনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বড় লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন। আর এই ইস্যুতেই বাংলার প্রধান বিরোধী দল বিজেপিকেও চ্যালেঞ্জ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার তো আমি বলেছি, বিজেপির ক্ষমতা থাকলে 50 পার করে দেখাও, 50। এবার ইলেকশন কমিশন তৈরি, ডায়মন্ড হারবারকে আগে রক্ষা করুক অভিষেক ব্যানার্জি, তারপরে তো বিজেপিকে দেখবে। বিজেপি নেতারা প্রায় তৃণমূলকে বিধে পরিবারতন্ত্রের অভিযোগে শান দেন। এদিন তার জবাব দিতে গিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন তৃণমূল নেত্রী। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু, আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, রাজনীতি করলে তো তার কিছুই নেই। কই, এটা পরিবারতন্ত্র নয়। আমাকে শিখিয়ে লাভ নেই, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। আমি এবার একটা বইও লিখব, কে কেমন ছিল। রাজনীতিতে যতই তর্জন গর্জন চলুক না কেন, সরকার গড়তে দরকার সংখ্যার জোর। পরিসংখ্যান বলছে 2021-এ বিধানসভা ভোটে তৃণমূল 213টি আসনে জয় পায়, বিজেপি জেতে 77টি আসনে। কিন্তু গত লোকসভা ভোটের নিরিখে 192টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। সেখানে বিজেপির লিড 90 আসনে। 21-এর ভোটে শূন্য কংগ্রেস এগিয়ে 11টিতে, বাম 1টিতে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র গোঘাটের বেলেপাড়া। আগুন জ্বালিয়ে প্রায় 2 ঘন্টা পথ অবরোধ স্থানীয়দের। ওভারলোডের ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। দীর্ঘক্ষণ রাস্তায় দেহ পড়ে থাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ উদ্ধার করে গোঘাট ব্লক হাসপাতালে নিয়ে যায় পুলিশ। অবরোধের জেরে রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। আইনজীবীদের হাতাহাতিতে হাইকোর্ট ক্লাবে তুলকালাম। সূত্রের খবর, হাইকোর্ট ক্লাবে নতুন সদস্য নেওয়া হবে কিনা তা নিয়ে শুরু হয় বচসা। এরপরেই হাতাহাতি ধস্তাধস্তিতে জড়ায় আইনজীবীদের 2 গোষ্ঠী। কাল হাইকোর্ট ক্লাবের অনুষ্ঠানে আমন্ত্রিত সৌরভ গঙ্গোপাধ্যায়। তার আগে এই ঘটনায় অস্বস্তি বেড়েছে। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।